এখন মোটামুটি আমরা এসব পড়ছি আগের দিন বিপাক। আর যারা গত ক্লাসে ছিল না অসুবিধা নাই। এবার এখান থেকে আসতেছে যে বর্জ্য পদার্থগুলো মূলত কি কি প্রকারের হতে পারে। সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হতে পারে, পিত্ত রঞ্জক হইতে পারে, সেগুলো যেগুলো অপ্রয়োজনীয়, ঘাম অপ্রয়োজনীয়, কার্বন ডাই অক্সাইড কোষের ভিতরে তৈরি হয়, এটা দেহে ব্যবহার করতে পারে না, অর্থাৎ অপ্রয়োজনীয়। লবণ জাতীয় দ্রব্য, এগুলো অপ্রয়োজনীয়। এখন বিশেষ করে নাইট্রোজেন জাতীয় যে যৌগগুলো, সেগুলো মেন রেচন পদার্থ। আর এই নাইট্রোজেন জাতীয় যৌগগুলো আহ বিভিন্ন বিভিন্ন ভাবে শরীর থেকে বের হয়। এখন যেমন ইউরিয়া আকারে শরীর থেকে বের হইতে পারে। এই জন্য আমরা যাদের শরীর থেকে ইউরিয়া আকারে এটাকে বের হয়ে যায় তাদেরকে আমরা বলি ইউরিওটেলিক পদার্থ, মানে ইউরিওটেলিক প্রাণী। যাদের শরীর থেকে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো ইউরিক অ্যাসিড রূপে বের হয়ে যায় তাদেরকে আমরা বলি ইউরিকোটেলিক। যেমন পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি, এইগুলো হচ্ছে আহ ইউরিকোটেলিক প্রাণী, অর্থাৎ ইউরিক অ্যাসিড হিসাবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায়। তারপরে আসতেছে হচ্ছে অনেকের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো অ্যামোনিয়া আকারে বের হয়ে যায়, যেগুলোকে আমরা বলি অ্যামোনোটেলিক পদার্থ বা অ্যামোনোটেলিক প্রাণী, যেমন হাইড্রা, কেঁচো, কিছু মাছ। এখন যেহেতু আমাদের আহ বাংলায় একটা এরকম হিসাব করতে পারি, যারা ইউরিওটেলিক প্রাণী তারা তুলনামূলক উন্নত, যেমন দেখা যাচ্ছে যে মানুষ, এই মানুষটা তুলনামূলক উন্নত। বলতে পারি যে ইউরিওটেলিক কারা, যারা তুলনামূলক উন্নত। মাঝারি উন্নত যারা সাপ, পাখি, টিকটিকি, এরা হচ্ছে ইউরিকোটেলিক। আর অ্যামোনোটেলিক পদার্থ প্রাণী কারা, যারা একদম নিম্নমানের, যেমন হাইড্রা, কেঁচো, এরা হচ্ছে একদম নিম্নমানের, এরা হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। গেল, এবার হচ্ছে মানুষের নির্বাচন তন্ত্র। এই বর্জ্য নিষ্কাশনের জন্য যে তন্ত্রটা দেহের কাজ করে, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি। সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে যে যে অঙ্গগুলো লাগে সেই অঙ্গগুলো নিয়ে তৈরি হয়েছে রেচন তন্ত্র। তো এই রেচন তন্ত্রের ভিতরে কি কি আছে? এক জোড়া বৃক্ক, বৃক্ক থেকে এক জোড়া রেচন নালী, যেটা ইউরেটার বলতেছি। ব্লাডারে এসে শেষ হচ্ছে, ব্লাডার হচ্ছে মূত্রাশয় বা সরি মূত্রথলি। আর মূত্রথলি থেকে মূত্রনালীর দ্বারা দেহ থেকে বাইরে মূত্র বের হয়ে যায়। এইটা হচ্ছে রেচন তন্ত্রের যে অঙ্গগুলো, এগুলো হচ্ছে রেচন অঙ্গ। তো এই রেচন অঙ্গগুলো আমরা একটুখানি আবার দেখে আসি, গতদিন দেখছিলাম। আহ এই যে ইউরিনারি সিস্টেম, এইখান থেকে দেখলে মোটামুটি ক্লিয়ার হবে। এটা হচ্ছে দুইটা বৃক্ক, দুই পাশে দেখা যাচ্ছে দুইটা বৃক্ক। এই বৃক্ক থেকে দুইটা ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার। এই ইউরেটার হচ্ছে আহ চলে যাচ্ছে কোথায়? ব্লাডারে, অর্থাৎ রেচন মূত্রাশয় যেটা, যেটাই মূত্র জমা হয়, মূত্রথলি, এটাতে চলে যাচ্ছে ইউরেটার। আর নিচে যেটা, এটা হচ্ছে ইউরেথ্রা। এখন ইউরেটার আর ইউরেথ্রা কিন্তু তোমরা অনেক সময় আহ, বুঝতে পারো না যে কোনটা ইউরেটার আর কোনটা ইউরেথ্রা। এইটাই হচ্ছে পরীক্ষার সময় ঝামেলা হয়ে যায়। এজন্য এই জিনিসগুলো একটু আলাদাভাবে মনে রাখবা, যে উপর থেকে, অর্থাৎ ইউরেটারের কাজ আর ইউরেথ্রার কাজ। আহ বৃক্ক থেকে মূত্র, বৃক্ক মূত্রাশয়ে নিয়ে আসে হচ্ছে ইউরেটার। আর ইউরেথ্রা, এইটার কাজ হচ্ছে মূত্রাশয় থেকে মূত্র বাহিরে পরিবেশে বের করে দেওয়া। এটা হচ্ছে ইউরেথ্রা। তাহলে ইউরেটর আর ইউরেথ্রা, এই দুটোর ভিতরে পার্থক্য বুঝতে হবে, এবং এই পার্থক্যটাই অনেক সময় ঝামেলা করে, বলে দিলাম। তারপরে এই যেরকম দেখলাম, আর এই জায়গায় একটা বিশেষ গঠন আছে, এটা একটু আমরা হাইড করে দেখি। সামনের বোনস গুলো হাইড করে দিলে এখানে মূত্রাশয় যেটা, অর্থাৎ মূত্রথলি, ব্লাডার বলতেছে, এটা দেখা যাচ্ছে। এখন এই ব্লাডারের থেকে ইউরেথ্রা, যেটা গতদিন দেখাইছিলাম, এই ইউরেথ্রার এই যে একটা জিনিস, এটা হচ্ছে স্ফিংটার। স্ফিংটার কি? যেটা ব্লাডার থেকে মূত্র বাইরের পরিবেশে আসা, বাইরের পরিবেশে বের হওয়া, এটা নিয়ন্ত্রণ করে। এই মানে এই স্ফিংটার যেটা আছে, এখন এইটা যদি কন্ট্রাকশন করে, অর্থাৎ চাপ দেয়, তাইলে মূত্রটা ভিতরে থাকবে, বাইরে বের হবে না। আর এটা যদি রিল্যাক্সেশন হয়, এই মাসেলটা, স্ফিংটার একটা মাসেল,
ওই মাসেলটা যদি রিল্যাক্সেশন হয় অর্থাৎ বড় হয়ে যাবে, হলে এই ফাঁকাটা বেশি হয়ে যাবে, এই পাশ দিয়ে মূত্র বের হয়ে বাইরের পরিবেশে চলে যাবে। এটা হচ্ছে স্ফিংটার। আর এর অভ্যন্তরীণ আরেকটা স্ফিংটার আছে। সেই স্ফিংটারটার কাজ কি? আমরা যখন মূত্র মূত্র যখন 100 মিলিলিটার হয় অথবা তারও কম হয়, অর্থাৎ 280 মিলিলিটারের কম যখন মূত্র ব্লাডারে জমা থাকে, তখন এই যে যে স্ফিংটার এখানে, এই যে স্ফিংটারটা আছে, এই স্ফিংটারটা করে কি, ওই মূত্রটা ধরে রাখে। অর্থাৎ বাইরের আমরা চাপ বোধ করি না যখন 280 মিলিলিটারের বেশি মূত্র ব্লাডারে জমা হয়ে যায়, তখন এই স্ফিংটারটা অটোমেটিক রিল্যাক্সেশন হয়ে যায়, অর্থাৎ এই স্ফিংটারটা অটোমেটিক ছেড়ে দেয়, যেটার কারণে এই স্ফিংটারে এসে চাপটা পড়ে। আর এই স্ফিংটারে যখন চাপ পড়ে তখনই আমরা বুঝতে পারি যে আমাদের মূত্র ত্যাগ করতে হবে। এটা মোটামুটি স্ফিংটারের কাজ, দুইটা স্ফিংটারের কাজ আমরা বুঝলাম। আর এই স্ফিংটারের কাজ বুঝলেই মূলত সহজ হয়ে গেল যে কেন 280 মিলিলিটারের বেশি ব্লাড মানে মূত্র জমা হওয়ার পরে আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা প্রকাশ মানে ইচ্ছা আসে, তার আগে কেন আসে না। কারণ তার আগে এই যে যে মাসেল ভিতরে যে স্ফিংটারটা, এই স্ফিংটারটা অটোমেটিক বন্ধ থাকে, এটা আমাদের নিয়ন্ত্রিত না। এটা হচ্ছে বডি অটোমেটিক নিয়ন্ত্রিত, এটা আমরা ইচ্ছা করলে খুলতে অথবা ইচ্ছা করলে বন্ধ করতে পারি না। এই যে অভ্যন্তরীণ যে স্ফিংটারটা, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার বলতেছে এটাকে। আর এই যে এক্সটার্নাল যেটা, এইটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখন এইটা যেহেতু আমাদের নিয়ন্ত্রণের ভিতরে না, সেই কারণে এইটা আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারি না। আর এটা খোলে কখন, যখন 280 মিলিলিটার মূত্র ব্লাডারে জমা হয়, তারপরে যে এটা অটোমেটিক খুলে যায়। এটা ব্লাডার নিয়ে ছোটখাটো কথাবার্তা। তারপর মোটামুটি আমরা রেচন আহ তন্ত্রের যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো মোটামুটি দেখলাম। দুইটা বৃক্ক, দুইটা ইউরেটার, একটা মূত্রথলি, আর একটা ইউরেথ্রা। এই মোটামুটি কোথায় চলে গেল। হ্যাঁ, এবার মানুষের রেচনতন্ত্র এই মোটামুটি আমাদের পড়া এখানে। এই বৃক্ক বৃক্ক আমরা জানি। আহ, বৃক্ক কোথায় অবস্থিত, কেমন শেপ, তেমন পড়ানোর মতো কিছু না। রেচন নালী বা ইউরেটার, ইউরেটার কি, ওই যে ইউরেটারের কাজে এখানে বলবে 25 সেন্টিমিটার বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র জমা করে। এর কাজ হচ্ছে বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র জমা করা। গেল, এবার হচ্ছে মূত্রথলি। আর মূত্রথলিতে যে প্রাচীর, মূত্রথলি, এই যে মূত্রথলির যে প্রাচীর, এই যে যে মূত্রথলির যে প্রাচীর, এই প্রাচীরটা ডেট্রুসর নাকি একটা মাসেল আছে এখানে, ডেট্রুসর নামক মাসেল দ্বারা আবৃত। এটা এটা যে পেশিটা, এই পেশিটা তৈরি ডেট্রুসর নামক মাসেল দ্বারা। গেল, এটা হচ্ছে 750 700 থেকে 750 মিলিলিটার ওই মূত্র এটা ধারণ করতে পারে। কিন্তু তাই বলে তো আর 750 মিলিলিটার মূত্রও প্রত্যেকবার ধারণ করে না। করে কি, যখন 280 থেকে 300 হবে এটা, তখনই ওই মূত্র ত্যাগ করার যে ইচ্ছা, সেই ইচ্ছা আমরা বুঝতে পারবো যে এখন আমাদের মূত্র ত্যাগ করা উচিত। আর যদি জোর করে আমরা চেপে ধরে রাখি, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা এমন পরিস্থিতিতে আছি যখন আহ দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে আছি যে সেই জায়গায় মূত্র ত্যাগ করার মতো পরিস্থিতি নেই, সেই ক্ষেত্রে আমরা ওই যে আমাদের ইচ্ছা পেশি, যেটা আমরা যেটা ইচ্ছা করে বন্ধ করে রাখতে পারি, ওইটা বন্ধ করে রাখি। এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বোচ্চ 700 থেকে 750 মিলিলিটার মূত্র এর ভিতরে জমা থাকে। তারপরে হয় ব্লাডার ফেটে যাবে, অথবা ওই স্ফিংটার পাস করে অটোমেটিক মূত্র বাইরে বের হয়ে যাবে। এবার মূত্রনালী বা ইউরেথ্রা, এটা 18-19 সেন্টিমিটার লম্বা হয় ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ছোট হয় 4 থেকে 5, 3.5 থেকে 4 সেন্টিমিটার। এই মোটামুটি বৃক্কের গঠন সবাই মোটামুটি আহ এসএসসি তে পড়ছো, আবার পড়াবো, অসুবিধা নেই, একবার একটুখানি ধারণা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে নেই। এটা হচ্ছে বৃক্ক। এই বৃক্কটার বাইরের যে অংশটা আছে, এই বাইরের অংশটা হচ্ছে কর্টেক্স, মানে এইখান থেকে এই বাইরের অংশটা কর্টেক্স। আর এইখান থেকে এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে মেডুলা। অর্থাৎ এইখান থেকে যদি আমরা একটা দাগ দিই, বাইরের অংশটা হচ্ছে কর্টেক্স, ভেতরের অংশটা মেডুলা। এইবার এই যে যে অংশগুলো এইখানে, এই এক একটা হচ্ছে রেনাল পিরামিড। এখন রেনাল কথাটার মানে কি, রেনাল যেখানেই শুনবা ভাববা মানে বুঝবা এইটা কিডনি সম্পর্কে কোনো একটা কথা বলছে। তো রেনাল পিরামিড মানে কি, কিডনির ভিতরে যে পিরামিড থাকে সেটা হচ্ছে রেনাল পিরামিড। যেহেতু এটা একটা ত্রিকোণ আকৃতির মতো, এই যে এরকম একটা ত্রিকোণ আকৃতির একটা পিরামিড শেপ, মানে উল্টো পিরামিডের মতো এরকম একটা ত্রিভুজ আকৃতি পিরামিড শেপ, এই জন্য এটার নাম হয়েছে রেনাল পিরামিড। তো এই রেনাল পিরামিড
অনেকগুলো কয়েকটা রেনাল পিরামিড থাকে, 8 থেকে 18টি থাকতে পারে। তারপরে এই রেনাল পিরামিডের ভিতরে দেখো আবার এই দাগ দাগ দেখা যাচ্ছে, এই যে চিকন করে নেই, এই যে দাগ দাগ দেখা যাচ্ছে অনেক জায়গায়, কালো কালো। এইগুলোর নাম বলা হচ্ছে রেনাল প্যাপিলা। তাইলে পিরামিড গেল, রেনাল প্যাপিলা গেল। এবার পিরামিড যেখানে যে শেষ হচ্ছে, পিরামিড যেখানে যে শেষ হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ক্যালিক্স। তো একটা পিরামিড যেখানে যে শেষ হয়, একটা পিরামিডের মাথাকে বলা হচ্ছে মেজর মানে মাইনর ক্যালিক্স। আর দুইটা দুইটা মাইনর ক্যালিক্স এক জায়গায় মিলে তৈরি করতেছে মেজর ক্যালিক্স। এই যে এখান থেকে একটা মাইনর ক্যালিক্স আসছে, এখান থেকে একটা মাইনর ক্যালিক্স আসছে, এইখান থেকে আরেকটা মাইনর ক্যালিক্স আসছে, এসে এইখানে এসে একটা ক্যালিক্স তৈরি করছে। তো এই প্রত্যেকটা এক একটা মাইনর ক্যালিক্স, আর এই তিনটা মিলে যে একটা ক্যালিক্স তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে মেজর ক্যালিক্স। আর এই যে ক্যালিক্স গুলো শেষমেশ এই যে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় গিয়ে এক হচ্ছে। এখানে কোনো ক্যালিক্স নাই, এই ক্যালিক্স গুলো সব একটা ফাঁকা জায়গায় যে ওপেন হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে রেনাল পেলভিস। তো রেনাল পেলভিস গেল, রেনাল পিরামিড গেল, রেনাল প্যাপিলা আমরা বুঝে গেছি দাগ দাগ গুলো। রেনাল কলাম কি? এই দেখো, এইবার হচ্ছে রেনাল কলামটা একটু দেখাইতে হবে। এই যে দুইটা পিরামিডের ভিতরে এই যে যে কলাম মতো অংশটা, এই দেখো, এই পিরামিডের শেষ প্রান্তে একটা দাগ দিলাম, এই পিরামিডের শেষ প্রান্তে একটা দাগ দিলাম। এই যে মাঝখানে এই একটা কলাম মতো তৈরি হয়েছে, এইটার নাম হচ্ছে রেনাল কলাম, অর্থাৎ বৃক্ক সম্পর্কিত একটা কলাম, বৃক্কের সাথে সম্পর্কিত, অর্থাৎ বৃক্কের ভিতরে যে কলাম থাকে তাকে রেনাল কলাম বলা হচ্ছে। তাহলে কর্টেক্স বুঝছি, মেডুলা বুঝছি, ক্যাপসুল। ক্যাপসুল কি? এই বৃক্কটা যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে আমরা বলছি ক্যাপসুল। ইউরেটার তো আমরা একটু আগে পড়ে আসলাম, বৃক্ক থেকে মূত্রথলিতে যে অর্গান মানে যে নালীটা মূত্র নিয়ে যায় তাকে বলতেছে ইউরেটার। মেডুলা বুঝলাম, কর্টেক্স বুঝলাম, ধমনী, রেনাল ধমনী। এখন এই বৃক্ককে যে রক্ত সাপ্লাই দেয়, অর্থাৎ বৃক্কে রক্তে আসে, যার মাধ্যমে তাকে বলা হচ্ছে রেনাল ধমনী। রেনাল স্নায়ু, অর্থাৎ বৃক্কে যে স্নায়ু থাকে রেনাল স্নায়ু। রেনাল শিরা হচ্ছে বৃক্ক থেকে আবার রক্ত বের হয়ে যাচ্ছে যে শিরার মাধ্যমে, তাকে রেনাল শিরা বলতেছে। কর্টিক্যাল রক্তবাহিকা। কর্টিক্যাল রক্তবাহিকা বলতে কি বোঝাচ্ছে? কর্টিক্যাল হচ্ছে কর্টেক্স, এই কর্টেক্সে যে রক্তবাহিকা গুলো রক্ত সাপ্লাই দেয় তাকে আমরা বলতেছি কর্টিক্যাল রক্তবাহিকা। এই হচ্ছে মোটামুটি বৃক্কের গঠন, যেটা তোমরা আগেও পড়ছো, এখন আরেকবার দেখাই দিলাম। শিহাব আহমেদ, হ্যাঁ ভাইয়া। বলো, বুঝলা কিছু? অসুবিধা? হ্যাঁ বুঝলাম। না, অসুবিধা নাই। আর কেউ কোনো প্রশ্ন? যে কোনো কেউ? অমিয়া আসো, মাইমুনা আসো। ফাহিম, কি অবস্থা? কথা বলতে পারবা আজকে নাকি হাত উঁচু করবা? ফাহিম, হাত উঁচু করো, হাত উঁচু করো। হুম, এখন কই ফাহিমের কোনো সারা শব্দ নাই যে? হ্যাঁ, গেল। এখন এই মোটামুটি আমরা বৃক্কের গঠন বুঝে গেছি, এই আমি যা বললাম তাই লেখা আছে। এখন আমরা বৃত্তটা একটুখানি দেখে আসি, তাইলে মনে থাকবে। আমরা 3D তে একটু দেখে আসি। কোথায় গেল সে 3D? এই যে, এটা হচ্ছে কি বলতেছে, রেনাল ক্যাপসুল। উপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল বাদ দিলাম, এটা হচ্ছে রেনাল কর্টেক্স। ক্যাপসুলের নিচেই কর্টেক্স থাকবে। এই কর্টেক্সের নিচে এইবার কি কি আছে দেখো, আর একটু বড় করি। এই যে যেগুলো দেখতেছো, এইগুলো হচ্ছে রেনাল পিরামিড যেগুলো আমরা দেখলাম। আর কলামগুলো ওই ছবিতে, এই ছবিতে আমরা কলামগুলো ভালো করে দেখতে পাইনি। কোথায় গেল সে ছবিটা? এই দেখো, এই যে যে ছবি,
এই ছবিতে কলামগুলো কিন্তু আলাদাভাবে বিশেষভাবে দেখা গেছে, দেখা যায়নি। কিন্তু এইখানে দেখো 3D তে কলামগুলো সব খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে এইগুলো মাঝে যেগুলো আছে লাল, এইগুলো হচ্ছে কলাম। এই যে এগুলো হচ্ছে রেনাল কলাম, অর্থাৎ দুইটা পিরামিডের মাধ্যমে যেটা থাকতেছে এটা হচ্ছে কলাম। আর এটা হচ্ছে রেনাল সাইনাস বলতেছে। রেনাল সাইনাস বলতে কি, এই যে এইটা হচ্ছে রেনাল ইয়ে মূলত পেলভিস যেটাকে বলতেছে। এটা হচ্ছে এই সবগুলো ক্যালিক্স, এইগুলো নিচে ক্যালিক্স তৈরি হয়েছে। এই ক্যালিক্স গুলো এসে এই মাঝখানের ফাঁকা জায়গাটাতে উন্মুক্ত হয়। এটা একটু হাইট করে দেখে নিচে কি আছে। এই যে ক্যালিক্স গুলো, এটা হচ্ছে মেজর মাইনর ক্যালিক্স, এই একটা মাইনর ক্যালিক্স, এই একটা মাইনর ক্যালিক্স, এইগুলো সব মাইনর ক্যালিক্স। আর এই দেখো তিনটা মাইনর ক্যালিক্স মিলে এই একটা মেজর ক্যালিক্স হয়েছে, তৈরি হয়েছে এখানে। এই মেজর ক্যালিক্সটা, এই দেখো একটা মেজর ক্যালিক্স এইখানে উন্মুক্ত হয়েছে, এইটার নাম হচ্ছে রেনাল পেলভিস। পেলভিস মানেই ফাঁকা জায়গা। পেলভিস মানেই ফাঁকা জায়গা, অর্থাৎ এই যে এই মূত্রগুলো প্রথমে এই মেজর মাইনর ক্যালিক্স হয়ে মেজর ক্যালিক্স হয়ে এই পেলভিসে আসে, পেলভিস থেকে ইউরেটরে যায়, ইউরেটর হয়ে ব্লাডারে জমা হয়। এই মোটামুটি বুঝলাম। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কর্টেক্স, আর ভিতরের অংশ হচ্ছে মেডুলা। এই মোটামুটি গঠন। আর তেমন খুব বেশি গঠন নেই। এবার আমাদের এটা নেফ্রন গুলোটা একটু দেখতে হবে, বাকি আছে নেফ্রন দেখা। আচ্ছা, গেল মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স। এর রক্তের কাজ কি, এর কোনো আউল ফাউল মানে কথা লেখা আছে? খুব গুরুত্বপূর্ণ পড়ানোর মতো কথা লেখা নেই। রক্তের পরিশোধন আমরা জানি, অধ্যায় এই কারণেই পড়তে আসছি আমরা। দেহে পানির সমতা বজায় রাখা জানি। অন্যান্য পদার্থের অপসরণ, অর্থাৎ যেসব পদার্থ অতিরিক্ত দেহে বের করে দিতে হবে, টক্সিক, বিশেষ করে টক্সিন পদার্থ, ভেষজ পদার্থ, ইত্যাদি ইত্যাদি, যেগুলো অতিরিক্ত ভিটামিন টিটামিন যেগুলো প্রয়োজনীয় না সেগুলো সব বের করে দেয়। অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা, আমরা জানি যদি পিএইচ, অর্থাৎ যদি আমরা বেশি বেশি টক খাই, অর্থাৎ অ্যাসিড জাতীয় খাবার খাই, মূত্র হবে অ্যাসিড। এটা নিয়ন্ত্রণ করবে কি, বৃক্ক। যদি আমরা ক্ষার জাতীয় খাবার খাই, মূত্র হবে ক্ষারীয়। অর্থাৎ অতিরিক্ত ক্ষার শরীরে জমা হয়ে গেলে ক্ষারীয় মূত্র হওয়ার মাধ্যমে ক্ষার কমায় ফেলবে, এটা নিয়ন্ত্রণ করবে কে, বৃক্ক। লবণের সমতা রক্ষা করবে, অভিস্রাবণ নিয়ন্ত্রণ করে, এটা সামনে আমরা পড়বো। রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা আমরা সামনে পড়বো। ছোটখাটো করে বললে এই ধরনের, যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে ওই রক্তের যদি ভলিউম বেড়ে যায়, অর্থাৎ রক্তের আয়তন বেড়ে গেলে ও পানি কমায় ফেলে রক্ত থেকে। রক্ত থেকে পানি বেশি মূত্র আকারে বের করে দেয়, দিলে রক্তের আয়তন কমে যায়, রক্তচাপ কমে যায়। দেখা যাচ্ছে রক্ত যখন কেউ রক্ত দেয়, 450 মিলি রক্ত দিয়ে দেয়, অর্থাৎ 400 রক্ত থাকে মোট হচ্ছে 5 লিটারের থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার। তো সেখান থেকে 450 মিলি রক্ত যদি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ভলিউম কমে যায়। এখন এই যে বৃক্ক করে কি, সাথে সাথে রক্তের ভলিউম বাড়ায় ফেলে। ভলিউম অর্থাৎ রক্তে বেশি রক্ত থেকে পানি, কম পানি মানে খুব কম সংখ্যক পানি মূত্র আকারে বাইরে বের করে, যে কারণে রক্তের ভলিউমটা বেড়ে যায়। আর এই কারণে রক্তের চাপ আবার নিয়ন্ত্রণ হয়, হরমোন উৎপন্ন করে, এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, বিভিন্ন হরমোন উৎপন্ন করে। এখন হরমোনের নামগুলো কি কি এইটা একটু মনে রাখতে হবে এখান থেকে। এনজাইম কি কি উৎপন্ন করে, প্রশ্ন পড়বে কি যে নিচের কোনটি বৃক্ক উৎপাদিত হরমোন নয়। এখন তিনটা হরমোন দেবে, একটা এনজাইম দিয়ে রাখবে, এটা হচ্ছে উত্তর হবে। এই ধরনের হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা ও করে জানি। গ্লুকোনিওজেনেসিস, যেটা কি করে, দেহে যদি আহ গ্লুকোজের ঘাটতি সৃষ্টি হয়, শর্করার ঘাটতি সৃষ্টি হলে অশর্করা জাতীয় খাদ্য হতে ও গ্লুকোজ তৈরি করে। এর নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটা আমরা পরিপাক ও শ্বসনে পড়েছি, 20% গ্লুকোজ সরবরাহ করে। এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় বৃক্ক 20% গ্লুকোজ সরবরাহ করে, মনে রাখবা। পুনঃশ্বসন, পুনঃশ্বসন কি, পুনঃশ্বসনটা আমরা আরেকটু পরে বুঝতেছি, কারণ পুনঃশ্বসনটা মূত্র তৈরির প্রক্রিয়ার একটা অংশ। বৃক্কের সূক্ষ্ম গঠন, নেফ্রন। আমরা একটু দেখি কই গেল তা, নেফ্রনের গঠন। এটা হচ্ছে একটা নেফ্রন, আমরা 3D দেখব। অমিয়া অথবা ফাহিম, তোমরা তো গত ক্লাসে ছিলা, আজকে একটু ভালো বুঝতেছো অমিয়া? জি ভাইয়া, বুঝতেছি। আগের দিন থেকে তো ভালো বুঝতেছো, ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে একটা নেফ্রন। তো নেফ্রনের দুইটা পার্ট মূলত, এই যে একটা পার্ট গোল, আর এই যে টিউব, এই যে যে টিউবটা আসছে এটা, তাহলে দুইটা পার্ট। একটা হচ্ছে গ্লোমেরুলাস, আর আরেকটা হচ্ছে রেনাল, সরি, একটা হচ্ছে রেনাল কর্পাসল অথবা মালপিজিয়ান কর্পাসল।
আর আরেকটা হচ্ছে রেনাল টিউবিউল। তো এই রেনাল কর্পাসল আর রেনাল টিউবিউল, এখন রেনাল কর্পাসল বলতেছে কোনটাকে? এই যে যে গোল অংশ, এইটাকে বলতেছে রেনাল কর্পাসল। আর এই গোল অংশ বাদে যে যে অংশগুলো আছে আমরা এইগুলো আগে একটু হাইড করে নিই। হাইড করা যাচ্ছে না। না, হাইড করা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে রেনাল কর্পাসল আর এটা হচ্ছে রেনাল টিউবিউল। এই যে যে পেঁচানো পেঁচানো জিনিসগুলো আছে এইগুলোর কথা চিন্তা করার দরকার নেই আপাতত। এই যে বাইরে দিয়ে যে জিনিসগুলো আছে এইগুলো কি আমরা পরে দেখতেছি। আগে ভিতরের অংশটা দেখো, এই যে সাদা অংশ এইটা, এইটা এটা হচ্ছে রেনাল টিউবিউল, এই সম্পূর্ণটুকু। আর এটা হচ্ছে রেনাল কর্পাসল। আর রেনাল কর্পাসল দুইটা জিনিস নিয়ে গঠিত। এখন দুইটা জিনিস কি, খুব টেনশনের কিছু নাই, বেশি বড় করে ফেললাম। এই যে যে গোল অংশটা বলের মতো অংশ দেখতেছি এইটা একটা, আর ভিতরে যে ক্যাপিলারি আছে পেঁচানো পেঁচানো এইটা একটা। তো ভিতরে যে পেঁচানো পেঁচানো আছে ওইটার নাম বলতেছে হচ্ছে গ্লোমেরুলাস। এই ভেতরে পেঁচানো পেঁচানো যে ক্যাপিলারি, ক্যাপিলারি হচ্ছে গ্লোমেরুলাস। আর বাইরের এই যে যে আবরণটা, এইটার নাম বলতেছে রেনাল, এটার নাম বলতেছে হচ্ছে রেনাল, মানে সরি, এটা হচ্ছে রেনাল কর্পাসলের গ্লোমেরুলাস। সরি, গ্লোমেরুলাস হচ্ছে। আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের আবার। 10 মিনিটের মতো আছে এই টার্মের। বোম্যান্স ক্যাপসুল, তাহলে এটা হচ্ছে বলের মতো, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ক্যাপসুল মানে কোনো কিছুর আবরণ। আমরা যে ক্যাপসুল খাই না, ওই ক্যাপসুলের ভেতরের একটা অংশ থাকে মেন ওষুধ যেটা, আর বাইরে যে আবরণটা থাকে সেটাকে আমরা ক্যাপসুল বলতেছি। তো এটা হচ্ছে রেনাল ক্যাপসুল। আর ভিতরে যেটা, এই যে পেঁচানো পেঁচানো, এটা হচ্ছে গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলাস আর রেনাল ক্যাপসুল এই দুইটা মিলে তৈরি হলো হচ্ছে মালপিজিয়ান কর্পাসল বা রেনাল কর্পাসল। আর যেটা থাকতেছে সেটা হচ্ছে রেনাল টিউবিউল। এই রেনাল টিউবিউলের আবার তিনটা অংশ, যেমন এটা হচ্ছে এই যে যে মালপিজিয়ান কর্পাসল বা রেনাল কর্পাসল থেকে আসলাম, এইটা থেকে হিসাব হবে। এটার কাছাকাছি এই যে টিউবিউল, এটার নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এইটা এটা একটা লুপের মতো। একটা লুপ মানে একটা প্যাচ। তো এই প্যাচটার নাম হচ্ছে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হেনলি সাহেব, সুতরাং এটা হচ্ছে হেনলির লুপ। আর আরেকটা এই, এটা হচ্ছে এই রেনাল কর্পাসল থেকে দূরে আছে, এই কারণে এটার নাম হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। আর এইটা এগুলো যে শেষমেশ আহ, এর সাথে মিলিত হচ্ছে, কালেক্টিং ডাক্টের সাথে মিলিত হচ্ছে। আচ্ছা, গেল। এখন কোনটার কাজ কি এটা আমরা একটু দেখবো। এখানে কোনো ভিডিও আছে নাকি একটু দেখার চেষ্টা করি আমরা। ভিডিওগুলো সব লক করা, অনেক টাকা দিয়ে কিনতে হবে এখন, কিনলাম না। এখন রক্ত যখন এই পাশ দিয়ে যেয়ে এর ভিতর দিয়ে ঘুরে 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 আবার এই পাশ দিয়ে বের হয়ে যায়, এটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল। অর্থাৎ এটা ঢোকে ভিতরে, রক্তটা যেই পাশ দিয়ে ঢোকে যে আর্টারির মাধ্যমে সেটার নাম হচ্ছে এফারেন্ট। আর এই পাশ দিয়ে হচ্ছে বের হয়ে যায়, এই পাশ দিয়ে বের, এটার জন্য এটার নাম হচ্ছে ইফারেন্ট। তো এফারেন্ট আর্টারিওল দিয়ে ঢুকে এর ভিতর দিয়ে গ্লোমেরুলাসের ভিতরে অনেকক্ষণ ঘোরাফেরা করে আবার এই পাশ দিয়ে বের হয়ে যায়। এখন গ্লোমেরুলাসের ভিতরে যখন ঘোরে তখন এই যে যে নালিকাগুলো অর্থাৎ ক্যাপিলারি, এই ক্যাপিলারির প্রাচীর খুব পাতলা। সুতরাং এই পাশ দিয়ে রক্তগুলো যাওয়ার সময় রক্তের যে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি সেগুলো গ্লোমেরুলাস থেকে এই বোম্যান্স ক্যাপসুলের যে ক্যাপসুলার স্পেস, এই যে যে স্পেসটা দেখা যাচ্ছে, এই যে যে স্পেসটা দেখা যাচ্ছে, এই যে যে স্পেসটা দেখা যাচ্ছে, এই স্পেসটা হচ্ছে ক্যাপসুলার স্পেস বলে। এখন প্রথমে হয় কি, গ্লোমেরুলাসের ভেতর থেকে এইখান থেকে যখন, এইখান থেকে যখন রক্ত পাস হইতে 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 এইখান দিয়ে আবার বের হয়ে যায়, এপাশ দিয়ে ঢোকে, এটা হচ্ছে ইফারেন্ট, সরি এফারেন্ট। এটা হচ্ছে এফারেন্ট।
আর এটা হচ্ছে ইফারেন্ট। তো এই এফারেন্ট দিয়ে যখন ঢোকে এই পাশ দিয়ে প্যাচ খেতে খেতে আবার বের হয়ে যায়, তখন এইখান থেকে অতিরিক্ত পদার্থ যেগুলো দেহ থেকে বের হয়ে যেতে হবে এবং পানি সহ বিভিন্ন পদার্থ এই যে যে স্পেসটা আছে এই স্পেসে এসে জমা হয়। তাহলে গ্লোমেরুলাস থেকে প্রথমে ক্যাপসুলার স্পেসে আসতেছে। আর এই যে যে গ্লোমেরুলাস থেকে রক্ত যাওয়ার সময় অতিরিক্ত পদার্থ পানি সহ বিভিন্ন আয়ন এই গ্লোমেরুলার স্পেস যেটা অর্থাৎ ক্যাপসুলার স্পেসে এসে জমা হচ্ছে, এইটার নাম হচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে আলট্রাফিল্ট্রেশন। এই আলট্রাফিল্ট্রেশন মূত্র তৈরির একটা প্রক্রিয়ার অংশ। মূত্র তৈরি হয় মোট তিনটা প্রক্রিয়ায়, তার ভিতরে এটা একটা। গেল। এখন এইখান দিয়ে যখন আহ আলট্রাফিল্ট্রেশন হইলো, এইখানে স্পেসের ভিতরে বিভিন্ন বস্তু পানি সহ জমা হলো, তারপরে এটা এইখান থেকে যেতে থাকবে, এখান থেকে এদিকে যেতে থাকবে, এখান দিয়ে যাবে, যে এই হেনলির লুপে আসবে। এখন এই হেনলির লুপ এমন একটা সিস্টেমে তৈরি, এই হেনরির লুপের এইখানে বিভিন্ন হরমোন ক্রিয়া করে, যে হরমোনগুলো পানির নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। প্রচুর মানে পানির নিয়ন্ত্রণ করে যে হরমোনগুলো, সেই হরমোনগুলো কোথায় কাজ করে এটা যদি বলা হয় তাহলে বলা হবে হেনরির লুপে কাজ হবে। কি করে? যদি এইখানে প্রচুর পরিমাণে পানি, এটা কতটুকু আসে আমরা একটু দেখে আসি এখান থেকে, ওইটুকু আমরা একটু পড়ে আসি, তারপরে তাইলে সুবিধা হবে আমাদের জন্য। মূত্র তৈরির প্রক্রিয়া, আমরা এখন মূত্র তৈরির প্রক্রিয়া পড়তেছি। এই যে বলতেছে কি, গ্লোমেরুলার ফিল্টার যেটা প্রাথমিক মূত্র, এটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে যেটা তৈরি হয়েছিল, এটা ওকে বলতেছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এখন গ্লোমেরুলার ফিল্ট্রেট কেন তৈরি হচ্ছে সেটা হচ্ছে, এইখানে রক্তের ভিতরে যে পরিমাণে প্রেসার, এইখানে রক্তে এই আর্টারির ভিতরে রক্তে যে পরিমাণ প্রেসার, এই বাইরের প্রেসার কম, এই কারণে বেশি প্রেসারের জায়গা থেকে কম প্রেসারের জায়গায় রক্তের পানিগুলো বের হয়ে চলে আসতেছে, এইটা হচ্ছে ব্যাপার। এটাকে বলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কথা শুনলে মাথা খারাপ করার দরকার নাই, এর ভেতরের যে চাপ বাইরের চাপ থেকে বেশি, যে কারণে ভেতর থেকে পানি সহ বিভিন্ন বস্তু বাইরে চলে আসতেছে, এটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসারে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়, অর্থাৎ আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। আর এই গ্লোমেরুলার ফিল্ট্রেটকে বলা হচ্ছে প্রাথমিক মূত্র। দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় 1200 মিলিলিটার রক্ত ওইখান দিয়ে প্রবাহিত হয়, যেখান থেকে 125 মিলিলিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসাবে, অর্থাৎ এইখান থেকে এইখানে, এইখান থেকে এই ক্যাপিলারির ভিতর থেকে এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের ভিতরে, মানে এই ক্যাপসুলার স্পেস যেটা, এই ক্যাপিলারির ভিতর থেকে এই ক্যাপসুলার স্পেসে প্রতি মিনিটে 1200, মানে সরি, 1200 মিলিলিটার রক্ত এইখান দিয়ে পাস হয়। তার ভিতরে 125 মিলিলিটার 125 এইখানে এসে এই স্পেসে এসে জমা হয়, অর্থাৎ এই পাশ দিয়ে পাস হয় 125, অর্থাৎ এইখান দিয়ে যায় 1200, আর এইখানে আলট্রা ফিল্ট্রেশন হয় 125। এটা হচ্ছে ব্যাপার, এইটা বলতেছে এইখানে। তো এইখানে 125 হওয়ার পরে, আচ্ছা আমাদের টাইম ফুরায় যাচ্ছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কিছু কেউ ইয়ে করবে না, 10 মিনিট পরে আমরা আবার ঢুকবো। আলট্রা ফিল্ট্রেশন হলো 1200 মিলিলিটার রক্ত প্রবাহিত হয়, 125 মিলিলিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসাবে ওই ক্যাপসুলার স্পেস যেটা, এই যে বোম্যান্স ক্যাপসুলে জমা হয়, অর্থাৎ ওই ক্যাপসুলার স্পেসে, অন্যদিকে ইত্যাদি ইত্যাদি হবে। কি কি কার্যক্রম, আর্টারিয়াল প্রবেশ ইত্যাদি ইত্যাদি, এসব দরকার নাই, আমি যেটা বলতেছি সেইটুকু শুধু তোমাদের লাগবে। তার মানে ভিতরের যে, ভিতরেও একটা চাপ আছে, আর্টারির ভিতরে একটা চাপ আছে, বাইরেও একটা চাপ আছে, বাইরের চাপ একদম শূন্য না। তো ওই যে যে ভিতরের চাপ আর বাইরের চাপের যে পার্থক্য, এইটাকে বলতেছে কার্যকারী পরিস্রাবন চাপ। অর্থাৎ এইটার ভেতরে একটা প্রেসার আছে, এইখানে একটা প্রেসার আছে, এখানে প্রেসারটা শূন্য না, তো এইখানে প্রেসারটা যেহেতু বেশি আর এখানে প্রেসারটা কম, এই দুইটা প্রেসারের যে বিয়োগফল, এটাকে বলতেছে কার্যকারী গ্লোমেরুলার মানে পরিস্রাবন চাপ যেটা। এটার কারণে আলট্রাফিল্ট্রেশন হয়। গেল। কোথায় কত প্রেসার থাকে তাই বলতেছে।
এই কার্যকারী পরিস্রাবন চাপ যেটা, এটা হচ্ছে 25 মিলিমিটার পারদ। অর্থাৎ ভেতরের থেকে বাইরের আর্টারির ভেতরের চাপ 25 মিলিমিটার পার মার্কারি বেশি। আর 25 মিলিলিটার রক্ত রস গ্লোমেরুলাস থেকে পরিস্রাবিত হয়। তবে এই যে এই পরিস্রাবনের বেশিরভাগই আবার গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% আবার ফিরে যাবে, পুনঃশোষিত হবে। অর্থাৎ 125 মিলিলিটার করে যদি রক্ত, <clears throat> আমাদের টাইম এখনই বন্ধ হয়ে যাবে। 125 মিলিলিটার করে যদি আমাদের মিনিটে মূত্র উৎপন্ন হইতো, তাহলে চিন্তা করো কি হবে। 1 ঘন্টা, 1 ঘন্টায় না, 10 মিনিটে 1 লিটার মূত্র। অর্থাৎ আমাদের সারা দিনে আমরা মূত্র ত্যাগ করি 1.5 লিটার। তো আমাদের 10 মিনিটে, প্রতি 10 মিনিটে যদি 1.5 লিটার করে মূত্র ত্যাগ করা লাগতো, তাহলে হিসাব করো আমাদের কি অবস্থা হতো সারাদিন। আমাদের হচ্ছে ওই যে একটা পাইপ নিয়ে ঘোরা লাগতো সারাদিন। পাইপটা মুখের ভিতরে থাকবে, আমরা পানি খাই আর এক পাশ দিয়ে পানি বের হয়ে যায়। তো এইটা যাতে না হয় সেইটার জন্য এইবার হবে কি, সেটার জন্য এইবার এখানে কার্যক্রম, এইখান দিয়ে যে ওই 125 মিলিলিটার মিনিটে যাবে তার বেশিরভাগই এইখান থেকে এই যে যে ক্যাপিলারি গুলো আছে, এই ক্যাপিলারি গুলোতে আবার পুনঃশোষিত হবে। এইখানে যে ক্যাপিলারি আছে এইখান দিয়ে রক্ত যাওয়ার সময়, সরি,